কে বুঝছেন ভালো করে? অন পেজ এসইওটা কে বুঝছেন ভালো করে? শুরু করেন। অন পেজ এসইওটা শুরু করেন। এখন বোম মারতে হবে, কেউ কথা বলবে না। একদম শুরু থেকে জাস্ট খালি মূল 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 লাইনগুলো, 5 লাইনগুলো জাস্ট খালি টাচ টাচ দিয়ে দেন। ওকে। প্রথমে আমাদের ছিল যে অনলাইন অন পেজ এসইওটা কি। তো অন পেজ এসইও তো আমরা সবাই জানি যে আমরা আমি আসলে গিগ দিয়ে বুঝাবো ভাইয়া, এতে আমার সুবিধা হবে, সবার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, গিগ না, গিগ দিয়ে হবে না, আমি ব্লগ পোস্ট বলে বুঝাচ্ছি। তো অন পেজ এসইওটা কি, আমরা যখন একটা পোস্ট করব আমাদের ব্লগে, তো তখন হচ্ছে কি আমরা ওই পোস্টার আসলে কি রিলেটেড, ওই রিলেটেড ইয়াটা যাতে আমাদের একদম অপটিমাইজ হয়, এটাই হচ্ছে অন পেজ এসইও। যাতে ওই রিলেটেড কথাবার্তা একটু বেশি থাকে, ওই একদম ওই রিলেটেড কথাবার্তা থাকে, এটা আসলে সুন্দরভাবে কিভাবে সাজাবো এবং সুন্দরভাবে সাজানোর ফলে কিভাবে ফার্স্ট পেজে চলে আসবে, এটাই হচ্ছে অন পেজ এসইও। আমি আমার নিজের মতো করে বললাম আর কি, বাকিটা বুঝে নিন। তারপর হচ্ছে চ্যাপ্টার 1-এ ইউজার এক্সপিরিয়েন্স, এখানে তেমন কিছু একটা নাই। সেকেন্ড ইয়াতে আছে এই যে ইউজ ইউর টার্গেট কিওয়ার্ড ফার্স্ট 100 ওয়ার্ড। মানে আপনার যে ইয়াটা শুরু করলেন, কন্টেন্টটা লেখা শুরু করলেন, সেই কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আপনাকে আপনার কিওয়ার্ডটা ইউজ করতে হবে। অবশ্যই এটা আর কি বেস্ট ইউজ করাটা, এবং এটা ইউজ করলে আপনার ফার্স্ট পেজে আসার সম্ভাবনাটা থেকে যায়। এটা একটা ভালো টিপস। এরপরে হচ্ছে আপনার এই সেভেন ট্যাগ, মানে হচ্ছে টাইটেলটা, আপনার এই সেভেন ট্যাগের মধ্যে আপনার যদি ইয়াটা থাকে, কিওয়ার্ডটা থাকে, সেটা কিন্তু অনেক ভালো হবে। আমার ইমেজ গুলো আসতেছে না, এই জন্য আমার একটু খারাপ লাগছে দেখতে। তো মানে এই সেভেন ট্যাগ বলতে কিন্তু টাইটেলটা আমরা বুঝি, ওই টাইটেলের মধ্যে আপনার ট্যাগটা থাকতে হবে। তারপর হচ্ছে এইচ টু ট্যাগ, এটা হচ্ছে আপনার ইয়ার নিচে, হেডলাইনের নিচে যে একটা ইয়ে থাকে আপনার, যাই হোক ওটা মেটা ডাটা নাকি জানি বলে একটা ওয়ার্ড, সেটা আমি ভুলে গেছি। তো পিছন নিচে যে ইয়েটা থাকে হেডলাইনের নিচে, ওখানে যদি আপনার ট্যাগটা ইউজ করেন তাহলে কিন্তু এটা ভালো এসইও হবে। তারপর হচ্ছে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। এন্ড কিওয়ার্ড ফ্রিকোয়েন্সির ব্যাপারটা হচ্ছে কতটুকু আপনি মানে আমরা যেটা ডেনসিটি আর কি বলি, এরকম ডেনসিটির মতো করে, মানে পার 100 বা পার পার হাজারে আপনি কতবার ইউজ করতেছেন, আসলে কতবার ইউজ করা ভালো হবে, মানে এইটা আর কি, এই ফ্রিকোয়েন্সিটা বোঝানো হয়েছে। তো এখানে আপনার এখানে আমরা মিনিমাম দিছি যে, এখানে দেখেন যে 10 টাইম, যদি আমরা একটা ইয়েতে ধরেন 1000 ওয়াটের একটা কন্টেনার আমরা যদি 10 বার ইউজ করি, সেটা আসলে মোটামুটি একটা বেস্ট হয়, যেটা এনারা আর কি রিসার্চ করে বের করছে। তো এইটা হচ্ছে ওই আপনার কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। তো এখানে ইউটিউব এসইও দিয়ে আর কি একটা গিগ আসলে, সরি, একটা পোস্ট আসলে ইয়ে করে দেখাই দিছে। তারপর হচ্ছে ইউজ এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক সম্বন্ধে আমরা সবাই জানি। এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে মানে আমার যে আমি যদি অ্যাঙ্কর টেক্সট করি, অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে যদি বাইরের কোনো ওয়েবসাইটে চলে যায়, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যদি অ্যাঙ্কর টেক্সট নিজের ওয়েবসাইটে আবার ঘোরায় নিয়ে আসে এক পেজ থেকে আরেক পেজে, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। তো এই এক্সটার্নাল লিঙ্ক করলে হয় কি, আমাদের পেজে বিহেভিয়ার বেড়ে যায়, এই জন্য হচ্ছে আমাদের আর পেজটা আর কি ভালো বেড়ে যায়, এই জন্য আমাদের SEO তে সুবিধা হয়। SEO তে আর কি এটার বেনিফিট আছে। তারপর হচ্ছে অপটিমাইজ ইউর ইউআরএল ফর এসইও। অপটিমাইজ ইউআরএল হচ্ছে, যেমন ধরেন এখানে অন পেজ এসইও কথাটা আমি লিখে সার্চ দিয়েছি, যে আমাদের ইউআরএল এর মধ্যে অন পেজ এসইও লেখাটা কিন্তু আছে। তো এইটা হচ্ছে অপটিমাইজ, মানে আমার ইউআরএল এর মধ্যে যেন আমার মেইন টাইটেলটা থাকে, মানে যেটা বেস্ট, এটা থাকাটাই বেস্ট, কারণ হচ্ছে আমাদের লিঙ্কটা শর্ট হলো, আবার আমাদের মেইন জিনিসটা লিঙ্কটা থাকে, এটাই হচ্ছে অপটিমাইজ ইউআরএল। তারপর হচ্ছে অপটিমাইজ টাইটেল এন্ড ডেসক্রিপশন ট্যাগ। টাইটেল বলতে ওই যে আমাদের এই জোন ট্যাগটা যেটা বললাম, মেইন টাইটেল, ওই টাইটেলের মধ্যে আমরা আমাদের মেইন কিওয়ার্ডটা আসলে রাখার চেষ্টা করব। ডেসক্রিপশন ট্যাগের মধ্যেও আমরা আমাদের কিওয়ার্ডটা রাখার চেষ্টা করব। এটাই হচ্ছে মেইন থিম এখানকার চ্যাপ্টার 3 যেটা।
front load of your tag. এই জিনিসটা আসলে কি ভুলে গেলাম, tag most important আছে factor যেটা define আছে। আচ্ছা, প্রথমে আপনার ট্যাগটা যদি প্রথমেই থাকে তাহলে এখানে হচ্ছে কি আপনার এসইওতে একটা ভালো ইয়ে করবে। নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলছে এখানে, একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা কোথায় গেল, ইম্পর্টেন্ট ওয়ার্ড কালকে বলছিল ভাইয়া। এই জিনিসটা আমার একটু ভালোটা লাগতেছে, এটা পরে যাই আমরা। ইউজ ট্যাগ মডিফায়ার, যেমন হচ্ছে এই যে এখানে দেখেন এই যে বেস্ট, নিউয়েস্ট, ক্লিক, এগুলো যদি আমরা ইউজ করি, যেমন হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আপডেট, আমরা আর কি আপডেট একটা ইয়ে চাচ্ছি, যেমন আমরা গুগলের র্যাঙ্কিং, এটা তো আমরা পুরাতন দেখলে হবে না, যদি আমাদের ওই ট্যাগটাতে থাকে যে আপডেট বা এরকম থাকে তাহলে কিন্তু সেটা আমাদের বেস্ট কাজ করবে না। এটাই এখানে বলা হয়েছে। ইউজ ইউনিক কিওয়ার্ড ইউজ মেটাডাটা ডেসক্রিপশন। তো হচ্ছে এই যে ইউনিক কিওয়ার্ড ইউজ করতে হবে। আর হচ্ছে মেটাডাটা হচ্ছে আমরা যে সার্চ দিলে প্রথম ওয়েবসাইটের নিচে একটা ইয়ে আসে, সেটাই আসলে এখানে বোঝানো হয়েছে। যে মেটাডাটা তো আমরা সবাই জানি, যেটা হচ্ছে কি মেটাডাটা, এই জায়গার মধ্যে যখন আপনার কিওয়ার্ডটা থাকে এটাই বলছে এখানে। অলরাইট, এসইও কন্টেন্ট। তো হচ্ছে কন্টেন্টটা আপনাকে অবশ্যই এসইও ফ্রেন্ডলি করে লিখতে হবে। এখানে আসলে কয়টা ইয়ে লেখা আছে, মানে রুলস দেয়া আছে, এই রুলস গুলো আপনারা দেখে নেবেন। এখানে জাস্ট রুলস গুলো, তারপর হচ্ছে ইউনিক কন্টেন্ট, ওই একই কথা আসতেছে, এখানে আপনাকে কন্টেন্টটা ভালোভাবে লিখতে হবে। এখানে ওই কিছু রুলস আছে, রুলস গুলো একটু পড়ে নেবেন আপনারা সবাই এই লিংকে গিয়ে কিন্তু এটা ভালো করে দেখতে পারেন। এই একটু রুলস গুলো পড়ে নেবেন, রুলস গুলো তো বুঝে নিতেছি না। তারপর হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট, একটা কন্টেন্টকে অবশ্যই ভ্যালুয়েবল করতে হবে। আপনি একটা কন্টেন্ট মানুষ বললোই না তাহলে তো হবে না। প্রতিদিন এখানে একটা যে বড় একটা প্রতিদিন 4 মিলিয়ন ব্লগ পোস্ট হয়। আমরা আসলে কালকে ভাই যখন বুঝেছিল ব্লগ পোস্ট কি, অনেকে উল্টা উল্টা আনসার দিচ্ছে। এই বয়সে এসে যদি ব্লগ পোস্ট না বলেন সেটা কিন্তু খুব দুঃখের। ব্লগ পোস্ট হচ্ছে আমাদের যে ব্লগ সাইটটা আছে সেখানে আমরা কিন্তু পোস্ট করতেছি, ওইটাই হচ্ছে ব্লগ পোস্ট। তো প্রতিদিন এরকম 4 মিলিয়ন ব্লগ পোস্ট হয়। তো 4 মিলিয়ন ব্লগ পোস্ট থেকে আপনার পোস্টটা কোথায় হারিয়ে যাবে যদি আপনার কন্টেন্ট ভ্যালুয়েবল না হয়। এই জন্য আসলে আপনার কন্টেন্টটা যদি ভ্যালুয়েবল হয় তাহলেই একটা চান্স থাকে যে এটা র্যাঙ্ক করার। এটা র্যাঙ্ক করার জন্য কি করতে হবে, এটা এখানে দিয়ে দিচ্ছে ডিটেইলস, রাইটিং, এগুলো একটু দেখে নেবেন। এইটা আসলে এই যে নিয়মগুলো একটু দেখে দিচ্ছে যে কি করলে আপনার কন্টেন্টটা ভ্যালুয়েবল হবে, এটা এখানে লেখা আছে। তো মেইন কথা হচ্ছে আর কি কন্টেন্টটাকে ভ্যালুয়েবল করতে হবে। একটা কন্টেন্ট কিভাবে ভ্যালুয়েবল হয় সেটা বুঝি আমরা সবাই। কন্টেন্ট স্যাটিসফ্যাকশন সার্চ ইঞ্জিন ভ্যালুয়েবল পেজ। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার পেজটা থেকে ঢুকে যদি কেউ নাই থাকলো বা স্টে না করলো, আসলে ব্যাপারটা তখন র্যাঙ্ক করার একটা চান্স থাকে। Is it to what Google search want otherwise your page third page Google মান লাগছে শব্দ তো মনে থাকে না ভাই। এত গোলমাল হইলে কেমনে হবে? আর সব ইমেজেই তো দেখি আপনার ইমেজগুলো কই, ইমেজ না দেখলে তো গোলমাল লাগবে। এত গোলমাল কেন ভাই? ভাইয়া দুইটা গোলমাল হইছে ভাই, সব যদি এরকম বললাম যে আজকের টপিকটা কন্টিনিউ করি। শেষ করে দেন ভাই, টাচ দিয়ে শেষ করে দেন আরেকটু। আচ্ছা, যে অপটিমাইজ ফর সিটিআর, ক্লিক থ্রু রেট, এখানে যে এখানে বলা আছে যে ক্লিক থ্রু রেট যাতে হয় আপনার, এটার কি রিজন গুলো এখানে জানানো ক্লিক আছে। থ্রু রেটটা বুঝা দেন, ক্লিক থ্রু রেটটা কি? ক্লিক থ্রু রেট এটা হচ্ছে আপনার আপনার ইমপ্রেশন অনুযায়ী কতটা ক্লিক হলো। যেমন হচ্ছে আমাদের গিগের মধ্যে ইমপ্রেশন হয় 700-800, কিন্তু ক্লিক নেই। আসলে মানে কতটা ইমপ্রেশনে কতটা ক্লিক গেছে এটা হচ্ছে ক্লিক থ্রু রেট। তারপর হচ্ছে ইউজ কোশ্চেন ইন টাইটেলটা, আমরা অনেক সময় সার্চ করি যে মানে কোশ্চেন আকারে সার্চ করি, এটা আসলে বলতে আপনার টাইটেলটা যদি কোশ্চেন আকারে থাকে, আমরা কোশ্চেনটাই সার্চ করি যাতে আমরা অ্যানসারটা পাই। এই জন্য কোশ্চেন এটাই বলছে। field in missing data description, mirror data description, এটা হচ্ছে মিরর ডাটার মধ্যে আপনার যদি এটা থাকে, এটা আগেই বলা হয়েছে, আমি একই জিনিস এখানে বলতে আবার মিরর ডাটার সাথে একটা থাকলে ভালো হবে। ইউজ রিভিউ এন্ড এফএকিউ সেম,
আপনার হচ্ছে রিভিউ অথবা এফএকিউস আপনারা জানেন, এখানেও যদি আপনারা ইউজ করেন এটা হচ্ছে একটা আপনার ভালো একটা স্কিপ সাপোর্ট করে দিবে। দেন, স্কিপ করে দেন একটু জায়গা। ইমোশনে দেন, নিচে ইমোশন আছে। প্রমোশন, ইমোশন, ই ও ও প্রোমো না, ইমো, উপরে উপরে ভাই, ওই সেকশনেই উপরে। ইস, পাগল হয়ে যায় আমি কোনো কথা বললে। এই যে, এই যে, অ্যাড সাম ইমোশন টু ইওর মানে হচ্ছে ইমোশন টাইপের কথাবার্তা যদি একটু বলা হয়, এইটাই আসলে এখানে বলা হয়েছে যে মানে অনেক সময় দেখা যায় না যে পুরো একটা কন্টেন্টকে আমরা এই যে 5-6 একটা 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 সেন্টেন্সের মধ্যে আমরা ইমোশন দিয়ে বুঝালাম, এটাই আসলে এখানে বলা হয়েছে। আপনার ট্যাগ টাইটেলটা যাতে হয় একটা মানে একটু হালকা ইমোশন থাকলো, পুরো জিনিসটা ব্যাখ্যা করলে আবার ইমোশন থাকলো, এটাই আসলে এখানে বলছে। নিচে যান। হ্যাঁ, এখানে যে কারেন্ট ইয়ার টু টাইটেল এন্ড ডেসক্রিপশন, এখানে আপনি বলেন যে ইয়ারটা আসলে যদি ইয়েতে বলতে হ্যাঁ যে ইয়ারটা আসলে টাইটেলে দিলে দেখতে আসলে কেমন লাগে, কিন্তু এনারা এখানে দিচ্ছে ব্যাপারটা একটু। না, আমারই ভুল ধরে ফেললেন এখন। না না, আমি হয়তো ছিলাম না ওই সময়, কারণ আমার মনে নেই। এটা হচ্ছে যে আমরা যে বললাম না সার্চ করি, যেমন নিজস্ব র্যাঙ্কিং ফ্যাক্টর ইউজ করব, এই টাইপের কন্টেন্ট আমরা অবশ্যই ইয়ার দিলে আমাদের কন্টেন্টটা একটু ভ্যালুয়েবল বেশি হবে। এটা আসলে এখানে বলছে যে কারেন্ট ইয়ার ইন টাইটেল এন্ড ডেসক্রিপশন, মানে আমাদের যেটা আপডেট একটা কন্টেন্ট যেটা মানুষ বুঝতে পারে, যেটা আসলে না, এটা আমি চাচ্ছি যে আপডেট মানুষ আপডেট করতে পছন্দ করে। তারপরে কি আছে ভাই, হাঁপাই গেলাম তো। আপনি 2 দিন বলছেন আর আমি 1-10 মিনিটে শেষ করতে ওটাই তো বলতেছি ভাই, ব্রিফ দিয়েছেন, দরকার নেই। নিচে যান, নিচে যান। এই যে, এটা এতটুকু, এখানে শেষই তো প্রায়। অ্যাডভান্স অন এসইও টিপস। এই জায়গাটা একটু ওভারভিউ করে দেন, এখানে সবগুলো নিয়ে আছে তো, এই জায়গাটা একটু ওভারভিউ করে দেন। ইউজ অরিজিনাল ইমেজ, এখানে হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে শাটারস্টক বা পিক্সাবেজ এখান থেকে হচ্ছে যে আমরা ইমেজগুলো আনি, আর মানুষের ইমেজগুলো করে আনি। এইটা আসলে করলে আসলে এখানে একটা র্যাঙ্ক হওয়ার চান্স থাকে বা র্যাঙ্ক না করার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা আসলে নিজেদের ইমেজ ইউজ করবো, যাতে অথবা আমরা কাস্টমাইজ করে নতুন ইমেজ বানাবো, সেটা ইউজ করতে হবে। কিন্তু সোজাসুজি কপি করে এনে যদি আমরা ইউজ করি, তাহলে আসলে র্যাঙ্ক করার একটা সম্ভাবনা কম থাকে। এটাই আসলে এখানে এই যে ইউজ অরিজিনাল ইমেজ বলা হয়েছে। তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এখন হচ্ছে ইন্টারনাল লিঙ্ক বলতে তো আপনারা বুঝেন, একটু আগে যেটা বললাম ওইটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল এক্সটার্নাল তো বুঝে দিলাম। তারপর হচ্ছে আপনার কম্প্রিহেনসিভ কন্টেন্ট। এই ওয়ার্ডটার মানে কি ভাইয়া? কম্প্রিহেনসিভ কন্টেন্ট, কম্প্রিহেনসিভ মানে কি? ওয়ার্ডটার মানে কেন জানি ভুলে গেলাম। এটা আচ্ছা, এটা হচ্ছে এই word। মানে আমরা এমন একটা কন্টেন্ট লিখবো যাতে মানুষ বুঝে, বোঝার মতো একটা কন্টেন্ট লিখবো। মানে আমরা যেমন হচ্ছে কঠিন কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কঠিন কঠিন সেন্টেন্স ইউজ করে, যাতে আমাদের কন্টেন্টটা না হয়, সেটাই আসলে এখানে বলছে। যে আমরা যাতে এমন একটা কন্টেন্ট লিখবো যেটা আসলে যাতে সবাই বুঝতে পারে, এই টাইপের কন্টেন্ট লিখতে হবে। বুস্ট ইওর পেজ স্পিড। ইমেজ গুলো না থেকে আসলে খুব সমস্যা আছে। তারপর ইমেজ অপটিমাইজ।
হ্যাঁ, ইমেজ অপটিমাইজেশন তো হচ্ছে আমরা জানি ইমেজ অপটিমাইজেশন কিভাবে করে, সেভাবে ইমেজ অপটিমাইজেশনটা করে কিভাবে নেবেন। করে আমি জানি না কিভাবে করে, বলেন কিভাবে করে। ইমেজ এসইও যেটা আমরা করি, সেটাই বলেন না, এই এতক্ষণ থেকে যতগুলো কথা বলছি এতক্ষণে বলেই হয় এই যে, তো ইমেজ অপটিমাইজেশন আচ্ছা, কিভাবে হয়। আমরা যে ইমেজ এডিট করে হচ্ছে ওর নাম, ডেসক্রিপশন এগুলা যে চেঞ্জ করি, এটাই হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। ওইভাবে ইমেজ অপটিমাইজেশন করে নেবেন। তারপরে এটা বাদ দেন, র্যাঙ্ক ইয়ার না এটা বাদ দেন, নিচে যান, ফিচার নিচে যান, ডিফাইন স্নিপেট, নিচে যান, এটা বাদ ভয়েস দেন, পার্স। এটা বাদ দেন, আচ্ছা বাদ দেন, আর না এখানে শেষ সব, শেষ শেষ এখানে সব ইয়া শেষ হয়ে গেছে। তো ওরা আপু কোথায় গেল? বাট আপনি 2 দিন বলেছেন, আমি 10 মিনিটে আধা আধা করে শেষ করেছি। কি যে বুঝছেন আর বুঝাইছেন। জুবাইদা আপু, তো ওরা আপু কোথায় গেল? জানি না ভাইয়া। তো নক দেন দেখি। পল্লব মন্ডল ভাই আছেন? ভাই আছি। ভাইয়া ওনাকে আমি 1 ঘন্টা আগেই নক দিছিলাম, ওইটাই এখনো সিন করেনি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা গুগলের, গুগল এই যে আমরা অন পেজ এসিও, আমরা ব্যাকলিঙ্ক করলাম, আমরা অফ পেজ এসিও করলাম, অন পেজ এসিও করলাম। অফ পেজ এসিও কোথায় করলাম, অন পেজ এসিও কোথায় করলাম? অফ পেজ এসিও করছি অন্যান্য ওয়েবসাইট বা অন্যান্য ব্লগে, আর হচ্ছে অন পেজটা তো নিজের পোস্টের মধ্যে। ইয়েস ঠিক আছে। অফ পেজ এসিও করছি আমরা ওয়েবসাইটের বাইরে বা আমাদের ওয়েব পেজের বাইরে, আর অন পেজ এসিও করছি আমরা ওয়েবসাইটের ভিতরে। অন পেজ এসিও কোথায় করছি? ওয়েবসাইটের ভিতরে। আর অফ পেজ এসিও কোথায় করছি? ওয়েবসাইটের বাইরে। তো এই যে আমরা অফ পেজ এসিও করলাম, অন পেজ এসিও করলাম, অফ পেজ এসিও করে ব্যাকলিঙ্ক করলাম, লিঙ্ক বিল্ডিং করলাম, সোশ্যাল বুক মার্কিং করলাম, গেস্ট পোস্টিং করলাম, ফোরাম কমেন্টিং করলাম, ব্লগ কমেন্টিং করলাম, সব এত কিছুতে করলাম। করে টোরে ওই কী বলে আমার ওয়েবসাইটটার বা আমার ওয়েব পেজের একটা পজিশনে নিয়ে আসলাম। তারপরে কী করলাম? তারপরে আমি ইন্টেনশন দিলাম অন পেজের উপর। অন পেজের মধ্যে আমার এসইও ফ্রেন্ডলি টাইটেল লিখলাম, এসইও ফ্রেন্ডলি ইউআরএল তৈরি করলাম, এসইও ফ্রেন্ডলি ইমেজ তৈরি করলাম, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করলাম, এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন লিখলাম, এসইও ফ্রেন্ডলি মেটাডাটা দেখলাম, এসইও ফ্রেন্ডলি তারপরে কি বলে হ্যাঁ এই কী বলে হচ্ছে কন্টেন্টটাকে অপটিমাইজ করলাম। এই সব কিছু করার পরে অন পেজও গেল, অফ পেজও গেল, সব কিছু করে আমার ওয়েবসাইটটাকে পারফেক্ট করলাম। এখন সব কিছু করলাম, করার পরে যদি এখন আমি না জানি যে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কি, কোন কোন জিনিসগুলোর উপরে গুরুত্ব দিয়ে গুগল একটা ওয়েবসাইটকে প্রায়োরিটি দেয় বা একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করে, এই জিনিসটাই যদি না জানি আমি, তাহলে তো আমার এসইও করার মানে আমি যে গোলে আগাচ্ছি, আমি যে টার্গেটে আগাচ্ছি বা যে পজিশনটা অ্যাচিভ করতে চাচ্ছি, ওই পজিশনটা অ্যাচিভ করতে গেলে ওইখানকার কী কী রিকোয়ারমেন্ট আছে, কী কী কন্ডিশন আছে, এই জিনিসগুলো আগে আমাকে জানতে হবে। বা আমি যে জায়গাটায় যেতে চাচ্ছি সেই জায়গাটায় যাওয়ার রাস্তাটা কী, কীভাবে গেলে আমি ওই রাস্তাটা অ্যাচিভ করতে পারবো, বা আমি যেটা মানে যেটা আমার গোল, ওই গোলে মানে ওই গোলে পৌঁছানোর জন্য আমার নিজেকে কোন লেভেলের স্কিল বা কোন লেভেলের প্রিপারেশন নিতে হবে বা কোন লেভেলের অ্যাবিলিটি গ্রো করতে হবে, সেই জিনিসটা যদি আমি না জানি, তাহলে আমার অন পেজ করা বা অফ পেজ করা দুইটাই ভ্যালুলেস হয়ে যাবে। তো এই কারণে আমাকে জানতে হবে যে হচ্ছে যে আমি, আচ্ছা আমরা এসইওটা করি কার জন্য?
নিজের ওয়েবসাইটের জন্য, ওটা যাতে র্যাঙ্কে আসে এই জন্য। আর কেউ? এসইওটা করি হচ্ছে না গুগল ফার্স্ট পেজে যাওয়ার জন্য, আমাদের মেন উদ্দেশ্যই এটা, ফার্স্ট পেজে যাওয়ার জন্য। আর কেউ? গুগলের জন্য করি। ইয়েস, এক্স্যাক্টলি, আমরা আসলে করি এসইওটা গুগলের জন্য। রাফি ভাইও ঠিক আছে, আপু ঠিক আছে, কিন্তু বাঁকাভাবে ঠিক আছে, উনি সোজাভাবে ঠিক নেই। ওনার মানে এখন উনি কোন পাশে যাবে, মানে এন্ডিং পয়েন্ট পর্যন্ত উনি যেতে পারেনি। আচ্ছা হ্যাঁ, আমরা এসইওটা করি আসলে মূলত গুগলের জন্য। গুগলের জন্য বলতে কি একদম এক্স্যাক্টলি যে গুগলের জন্য তা না, আমরা আসলে এসইওটা করি তো সার্চ ইঞ্জিনের জন্য। আমরা এসইওটা করি সার্চ ইঞ্জিনের জন্য। এখন সার্চ ইঞ্জিন তো অনেকগুলো আছে, তার মধ্যে যেই সার্চ ইঞ্জিনটা সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে আপনার প্রায় ওয়ার্ল্ডে 65% স্টুডেন্ট যারা, স্টুডেন্ট বলতেছি, যারা অনলাইন ইউজ করে 65%ই হচ্ছে আপনার গুগলটা ইউজ করে বা গুগলকে প্রায়োরিটি দেয়। তো এই কারণে হচ্ছে যে আমরা আমাদের কথাবার্তায় কাজে কর্মে সবসময় আসলে গুগলটা চলে আসে। তো তাই আমরা যেহেতু ওয়ার্ল্ডের 65% মানুষ যেহেতু গুগল ইউজ করে বা গুগল সার্চ ইঞ্জিনটা ব্যবহার করে, তো অবশ্যই আমাকে গুগলকে প্রায়োরিটি দিতে হবে। বাকি সব সার্চ ইঞ্জিন মিলে 45%, আর শুধুমাত্র গুগলই 35%, আর শুধুমাত্র গুগলই হচ্ছে আপনার 65%। তো অবশ্যই আমাকে গুগলকে প্রায়োরিটি দিতে হবে, কারণ যেখানে অর্ধেকের বেশি মানুষ এনগেজড। তো এই কারণে আমাদের কথাবার্তায় কার্যক্রমে সবসময় গুগল চলে আসে। তো এখন আমাদেরকে জানতে হবে যে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর, গুগল যে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক দেয় কোন কোন জিনিসের উপর, মানে কোন জিনিসগুলোর উপর ভিত্তি করে কী কী জিনিস দেখে একটা ওয়েবসাইটের মধ্যে গুগল। আমি আপনাদেরকে অনেক আগে শুরুর দিকে বলছিলাম, এশিয়ার শুরুর দিকে, যে গুগলের 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। গুগলের 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। তো আজকে আমরা এই গুগলের 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে একটু কথাবার্তা বলবো, একটু একটু জানার চেষ্টা করবো যে আসলে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কী। গুগলের যে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, সে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আমাদেরকে আসলে জানা উচিত বা দেখা উচিত যে গুগলের 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আসলে কী। একটু দাঁড়ান, শ্বাস একটু।
আচ্ছা, you might already know that Google use over 200 ranking factors in their algorithm. But what the heck are they? গুগলের যেই জিনিসগুলো গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে ওয়েল ইউ আর ইনফরেক্টেড বিকজ আই হ্যাভ পুট টুগেদার এ কমপ্লিট লিস্ট সাম এ প্রুভেন সাম এ কন্ট্রোভার্সিয়াল আদার এসিও নিড তারপরে বাট দে আর অল দেয়ার। আচ্ছা, এইখানে সে হচ্ছে কতগুলো লিস্ট নিয়ে আসছে, যে লিস্টগুলো বা যে আসলে গুগল এই জিনিসটা মানে বলে না, কাউকেই কখনো বলে না যে গুগলের কোন জিনিসগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর এক্স্যাক্টলি গুগল কখনো বলে না। এই জিনিসগুলো অনেক দিন থেকে চলে আস্তে আস্তে এক্সপেরিমেন্ট করতে 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 আসলে একটা মানে একটা স্ট্রাকচার দাঁড় করা হয়েছে বা একটা মানে আইডিয়া নেওয়া হয়েছে যে এই জিনিসগুলোর উপরে ভিত্তি করে আসলে আপস অ্যান্ড ডাউনস হয় গুগলের র্যাঙ্কিং। তো এগুলো নিয়ে কিছু কিছু নিয়ে কন্ট্রোভার্সি আছে, এই কারণে সে বলছে যে সামার কন্ট্রোভার্সিয়াল, হ্যাঁ আবার সে কনফিডেন্ট। তো এই লিস্টটাই সে এখানে প্রেজেন্ট করছে যে কি কি জিনিসের উপরে গুগল বেশি প্রায়োরিটি দেয়, কোন কোন জিনিসের কিসের উপর ভিত্তি করে গুগল আসলে প্রায়োরিটি দেয়। একটা হচ্ছে যেমন হচ্ছে ডোমেইন ফ্যাক্টর, তারপরে পেজ লেভেল ফ্যাক্টর, সাইট লেভেল ফ্যাক্টর, ব্যাকলিং ফ্যাক্টর, ইউজার ইন্টারফেস, স্পেশাল গুগল অ্যালগোরিদম রুলস, ব্র্যান্ড সিগন্যাল, অন সাইট ওয়েব স্প্যাম ফ্যাক্টর, অফ সাইট ওয়েব স্প্যাম ফ্যাক্টর। মূলত এই জিনিসগুলোর উপরে ভিত্তি করেই গুগল আসলে গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আছে মূলত এই মানে প্রতিটা সার্চ ইঞ্জিনেরই কিন্তু একটা করে অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদমগুলো মানে এই প্রোগ্রামগুলো বা রোবটগুলো এদের কিছু কাজ করার কিছু নির্দিষ্ট কি বলবো মাধ্যম আছে বা কাজ করার কিছু নির্দিষ্ট মানে রুলস আছে বা নির্দিষ্ট প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামের উপরেই হচ্ছে যে এই সার্চ ইঞ্জিনগুলো বা এই রোবটগুলো কাজ করে। তো এই রোবটগুলো কোন কোন সেক্টরগুলোকে কোন কোন জায়গাগুলোকে বেশি প্রায়োরিটি দেবে, কোন জায়গাগুলো চেক করে বা একটা ওয়েবসাইটের বা একটা ওয়েব পেজের কোন জায়গাগুলো চেক করে সে হচ্ছে যে আপনার কাকে র্যাঙ্ক করবে, কাকে ডির্যাঙ্ক করবে, এই জিনিসগুলো এই এই কাকে র্যাঙ্ক দিবে, কাকে ডির্যাঙ্ক করবে, এইটা ঠিক করে, এটা ডিসাইড করে। সেই জিনিসগুলোর মধ্যে সেই টপিকসগুলোর মধ্যে যেমন হচ্ছে একটা ডোমেইন ফ্যাক্টর আছে, ডোমেইনটা আগে সে চেক করে, তারপরে পেজ লেভেল চেক করে, তারপরে সাইট লেভেল চেক করে, ব্যাকলিং ফ্যাক্টর চেক করে, তারপরে ইউজার ইন্টারাকশন চেক করে, তারপর হচ্ছে গুগলের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমের কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী সেই ওয়েবসাইটের সব কিছু ঠিক আছে সেটা চেক করে, তারপর ব্র্যান্ড সিগন্যাল চেক করে, অনসাইড এসইও চেক করে, অফসাইড এসইও চেক করে। এই কয়েকটা জিনিসের উপর ভিত্তি করেই সার্চ ইঞ্জিনের যে অ্যালগোরিদম বা গুগলের যে রোবট আছে সেই রোবট এই ফ্যাক্টরগুলোর মধ্যে আবার কিছু সাব ফ্যাক্টর আছে বা এই ফ্যাক্টরগুলোর মধ্যে আবার হচ্ছে আপনার আরও অনেক ডিটেলস আছে। তো এই সবগুলো মিলেই হচ্ছে যে ধরা হয়েছে 200টা গুগলের 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। তো এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর উপরেই ডিপেন্ড করে গুগল কোনো সাইটকে বা ওয়েবসাইটকে র্যাঙ্ক দেয় বা ডি র্যাঙ্কে দেয়। ঠিক আছে, তো মেজরলি মানে মোটা দাগে এই কয়েকটা জিনিসকেই গুগলের রোবট বা সার্চ ইঞ্জিন বেশি প্রায়োরিটি দেয়। একটা হচ্ছে ডোমেইন, পেজ লেভেল, সাইট, ব্যাকলিঙ্ক, ইউজার ইন্টারফেস, স্পেশাল কিছু গুগল অ্যালগোরিদম আছে, ব্র্যান্ড সিগন্যাল, অনসাইড, অফসাইড। এই জিনিসগুলোকেই গুগল আর কি বেশি প্রায়োরিটি দেয় বা অ্যালগোরিদম বেশি প্রায়োরিটি দেয়। ভাই রে ভাই, আপনাদের এত রাগ, বাপরে বাবা, আমারই খালি রাগ নাই। ডোমেইন ফ্যাক্টরস, ডোমেইন ফ্যাক্টরের মধ্যে কি কি থাকে? ডোমেইন ফ্যাক্টরের মধ্যে ফার্স্টে থাকে হচ্ছে ডোমেইন এজ। আমি আপনাদেরকে বলছিলাম কি মনে আছে যে ডোমেইন এজ আমরা কোন টুলস দিয়ে চেক করছিলাম? ডোমেইন এজ একটা ওয়েবসাইটের ডোমেইন এজ কোন টুলস দিয়ে চেক করছিলাম মনে আছে? কোন টুলস? আমরা তো মডবার্ড দিয়ে চেক করতে পারি হচ্ছে আপনার ডোমেইন এজটা ভাইয়া, ডোমেইন এজটা মজ দিয়ে আমরা ডোমেইন এজ চেক করে নিই। এই স্যার এসে দিল তো ইয়ে বের হয়ে যায়। ডোমেইন এজটা ভাইয়া একটু এক্সাক্ট বলেন, না যদি মনে থাকে তাহলে বলেন যে ভাইয়া মনে নাই, সব ডালেই ঘোরাফেরা করার দরকার নাই।
এতে আপনিও কনফিউজড হবেন, বাকি সবাই কনফিউজড হয়ে যাবে। মনে আছে ডোমেইন এজ কোন টুলস দিয়ে চেক করতে পারি? কারো মনে আছে? না ভাই, ভাইয়া এসইও কোয়ার্ক। ইয়েস, এক্স্যাক্টলি, এসইও কোয়ার্ক দিয়ে আমরা ডোমেইন এজ চেক করতে পারি। এসইও কোয়ার্ক অ্যাডভান্সটা অন করে দিলেই কোন ডোমেইনের এজ কত সেটা শো করে। তো ডোমেইনে গুগলের যে ডোমেইন ফ্যাক্টরটা আছে, ডোমেইন ফ্যাক্টরের মধ্যে বা র্যাঙ্কিং ফ্যাক্টরের যে ডোমেইন ফ্যাক্টরটা আছে, ডোমেইন ফ্যাক্টরের মধ্যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে ডোমেইন এজ। ডোমেইন এজটা ইম্পর্টেন্ট। কি বললাম? ডোমেইন এজ। সেকেন্ড যেটা সেটা হচ্ছে কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য টপ লেভেল ডোমেইন, মানে আপনি যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছেন ওই ওই এক্স্যাক্ট কিওয়ার্ডের যদি ডোমেইন হয়ে থাকে তাহলে সেটা আপনার জন্য ভ্যালুয়েবল হবে এবং সেটা আপনার জন্য সুবিধা হবে। বা আপনি যেই ডোমেইন, মানে ধরেন সাপোজ আপনি অনপেজ এসিও নিয়ে কাজ করতেছেন, এখন আপনার ডোমেইনটাও যদি হয় onpageSEO.com, তাহলে এটা মানে গুগল সবার আগে এটাকে প্রায়োরিটি দিবে আপনার র্যাঙ্কে আসার জন্য। দেখি onpageSEO.com আছে কি না। আরে ডলারে না দেখে কিসে দেখাচ্ছে এটা? ধ্যাৎ। onpageSEO.com ডোমেইনের দাম একক, দশক, শতক, হাজার, $16,000। সে ডোমেইন অলরেডি এটা মনে হয় ইউজড ডোমেইন, এটা প্রিমিয়াম করে দিছে। onpageSEO ডোমেইন, তো এইখানে এটাই বলছে যে keyword appears in the top level domain. Have a keyword in your domain name does not give you the SEO boost that used to, but it still acts of relevancy signal. মানে আপনার এক্স্যাক্ট কিওয়ার্ডে যদি আপনার ডোমেইনটা হয়ে থাকে তাহলে সেই ডোমেইনটা এসইও বুস্ট করবে না, কিন্তু হচ্ছে আপনার হচ্ছে যে ওই ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য বা ওয়েবসাইটে গুড সিগন্যালের জন্য বা ওয়েবসাইটকে প্রায়োরিটি দেওয়ার জন্য এই জিনিসটা অনেক হেল্প করবে। এটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। কি এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড ডোমেইন, এটাকে বলা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড ডোমেইন। ঠিক আছে, যে কিওয়ার্ড অ্যাজ ফার্স্ট ওয়ার্ড ইন ডোমেইন, কিওয়ার্ডটা যদি কিওয়ার্ড অ্যাজ ফার্স্ট ওয়ার্ড, এ ডোমেইন দ্যাট স্টার্টেড উইথ দ্য টার্গেটেড কিওয়ার্ড হ্যাজ অ্যান ইডিসি ওভার সাইটস আইদার don't have that keyword in the domain or have the keyword in the middle or of the domain.
মানে আপনার যদি ডোমেনটা আপনার ডোমেন, এই যে ডোমেন এটা gotadi.com বা namecheap.com, এটা শুরুতেও যদি আপনার কিওয়ার্ডটা থাকে তাহলেও আপনি প্রায়োরিটি পাবেন। আচ্ছা, তারপর কি হচ্ছে ডোমেন রেজিস্ট্রেশন লেন্থ, আপনার ডোমেনটা কতদিনের জন্য রেজিস্ট্রেশন করা, এটাও গুগলের একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। এখন মনে করেন যে আপনার ডোমেনটা যদি 1 বছরের জন্য লাইসেন্স করা হয়ে থাকে আর কারো ডোমেন যদি 5 বছরের জন্য লাইসেন্স করা হয়ে থাকে, তাহলে যারটা 5 বছরের লাইসেন্স করা তাকে বেশি প্রায়োরিটি দিবে বা তাকে বেশি প্রায়োরিটি দেয়। কিওয়ার্ড ইন সাবডোমেন, কিওয়ার্ড ইন সাবডোমেন হচ্ছে যে আমরা এই যে যেমন নেমচিম্পের পরে এই দেখেন ডোমেইন স্ল্যাশ রেজিস্ট্রেশন স্ল্যাশ, এই যে ডোমেইন স্ল্যাশ রেজিস্ট্রেশন স্ল্যাশ এগুলো হচ্ছে সাবডোমেইন। এই যে এই ডোমেইনটা, এই যে ফুল ডোমেইনটা হচ্ছে এটাকে সাবডোমেইন বলে। আর ডোমেইন হচ্ছে namecheap.com, এটা হচ্ছে ডোমেইন। আর এই ফুল ডোমেইনটাকে বলে হচ্ছে সাবডোমেইন অথবা এই যে এই অংশটুকু যদি মানে যতটুকু ডোমেনের পরে বাকি যে এক্সটেনশন থাকবে বা যে এক্সটেনশন থেকে যে পেজটা তৈরি হবে, মানে কোনো একটা ওয়েবসাইটের আন্ডারে বা ডোমেনের আন্ডারে যখন ডোমেন পেজ তৈরি হয় ওই পেজটাকে সাবডোমেইন বলে। এটা হচ্ছে কিওয়ার্ড ইন সাবডোমেইন। আপনার কিওয়ার্ডের এই সাবডোমেনের মধ্যে যদি আপনাদের কিওয়ার্ডটা থেকে থাকে, আমি যদি অন পেজ এসইও লিখে সার্চ করি, আমার ডোমেইন এক হইতে পারে, ডোমেইন আলাদা হইতে পারে, ডোমেইন নেমচিপ হইতে পারে, বাট আমার এখানে যদি সাবডোমেইন থাকে, একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যালো, জি তো বাসায়, ঢাকার বাসায়। না যে, জি কে বলছিলেন একটু? ও আচ্ছা আচ্ছা, তোমার যে নাম্বার, তোমার 7 বাতের নাম্বারটা কি করব আমি? না, আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে ডোমেইন হিস্টোরির মধ্যে আছে হচ্ছে যে আপনার ডোমেইনটার ওনারশিপ চেঞ্জ হয়েছে এখানে, এটা এখানে বলছে এ সাইট উইথ ভায়োলেন্ট ওনারশিপ অর সার্ভাইভাল ড্রপস মেটেল গুগল টু রিয়েল দ্য সাইট হিস্টোরি। মানে আপনার একটা ডোমেইন আপনি কিনছেন, সাপোজ onepage.seo.com একটা ডোমেইন কিনছেন, এই ডোমেইনটার ওনারশিপ চেঞ্জ হয়েছে কিনা বা আচ্ছা, তো ডোমেইন হিস্টোরির মধ্যে এই যে ডোমেইনটা আছে, এই ডোমেইনটার আপনারা ডোমেইন রিসার্চ করলে, ডোমেইন রিসার্চ দেখালে দেখতে পাবেন এক্সপায়ার ডোমেইন নামে একটা জিনিস আছে। এক্সপায়ার ডোমেইনটা হচ্ছে কি, আপনার এই যে ডোমেইনটা আছে যে এখানে এই যে উপরে একটা ইয়া ছিল ডোমেইনের লাইসেন্স, কই গেল, এই যে ডোমেইন রেজিস্ট্রেশন লেন্থ, প্রত্যেকটা ডোমেইনে রেজিস্ট্রেশন করতে 1 বছরের জন্য, 5 বছরের জন্য, 10 বছরের জন্য, 6 বছরের জন্য, প্রত্যেকটা ডোমেইন। এই যে এই ডোমেইনটা ব্যাকলিঙ্ক, এই ডোমেইনটার মানে যদি একদম লং টাইম রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এটা প্রতি বছর রিনিউ করতে হয় ডোমেইন। ঠিক আছে, প্রতি বছর এদের কাছ থেকে এই যে আমরা নেমচিপ গোটাডি থেকে যে ডোমেইন নেই, এই ডোমেইনে এদের এখানে যে রিনিউ করতে হয়। $8.5 দিয়ে, $9 দিয়ে, যেটা $12 দিয়ে প্রতি বছর রিনিউ করতে হয়, এটা $64 দিয়ে প্রতি বছর রিনিউ করতে হয়। সরি, এটা রিনিউ, এটা $12 দিয়ে প্রতি বছর। এক একটা ডোমেনের এরকম রিনিউ প্রাইস আছে। এই যে রিনিউ যদি না করা হয় তাহলে এই ডোমেনটা এক্সপায়ার হয়ে যায়। মানে এই ডোমেইনের যে হোস্টিংয়ে এই ডোমেনটা ছিল ওই হোস্টিং থেকে এই ডোমেনটা আলাদা হয়ে যায়, তখন হচ্ছে আপনার হয়ে যায়, এই ডোমেনটা আবার ফ্রি হয়ে যায়। যখন ফ্রি হয়ে যায় তখন এই ডোমেনটা আবার কেনা যায়। তো এই রিনিউ যদি করা না থাকে তাহলে এই ওনারশিপটা চেঞ্জ হয়ে যায়। এই যখন ওনারশিপ চেঞ্জ হয়ে যায়, একটা ডোমেইন যখন বিভিন্ন হোস্টিংয়ের আন্ডারে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে, তখন ডোমেইনের হিস্টোরির মধ্যে একটা ইফেক্ট পড়ে। সেটাই এখানে বলছে যে ডোমেইন হিস্টোরি একটা ডোমেইন
নির্দিষ্ট একটা ডোমেন, মনে করেন যে নেমচিম বা গোটা এই যে ব্যাকলিঙ্কো যে এই ডোমেনটা যদি শুরু থেকে এই ওয়েবসাইটে বা এই প্ল্যাটফর্মে থেকে থাকে, এই হোস্টিংয়ে থেকে থাকে বা এইটার সাথে ইনক্লুড থেকে থাকে, এই ওয়েবসাইটের সাথে ইনক্লুড থেকে থাকে, তাহলে এইটার একটা মানে গুড হিস্টোরি, মানে এর ওয়েটটা বাড়ে, এই ডোমেনের ওয়েট বাড়ে, এই হিস্টোরিটা অনেক ওয়েটফুল হিস্টোরি হয়। বাট এটা যদি জাম্পিং করে, আজকে মনে করেন যে 1 বছরের জন্য আমি অনেকেই নেয়, মানে এগুলো তো ভ্যালুয়েবল ডোমেন, যেসব এই যে তোমার আপনার এই যে শপ, ক্লাব, হেলথ, গ্লোবাল, ভিআইপি, লাইভ, এই ডোমেনগুলো মানুষ খুব শর্ট টাইমের জন্য দেন। দেখেন $2, $4, $5, $1-এরও ডোমেন আছে। তো এরকম খুব শর্ট টাইমের জন্য ডোমেন। আচ্ছা রোহিত ভাই কোথায়? কম্পিটিটরদের কন্টেন্ট লেন্থ কত? যদি কম্পিটিটরদের কন্টেন্ট লেন্থ বেশি হয় বা কম হয়, সেই ক্ষেত্রে তাদের থেকে বেশি যদি আপনি কন্টেন্ট লেখেন, তাহলে সেটা আপনি সেটা দিয়ে গুগলে র্যাঙ্ক করতে পারবেন বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে পারবেন। ঠিক আছে। টেবল অফ কন্টেন্ট ইউজিং লিঙ্ক টেবল, কন্টেন্ট হেল্পফুল, এই যে দেখেন লিঙ্ক টেবল, এই যে টেবলটা আছে এটাকে বলে লিঙ্ক টেবল। এইটাই বলছে যে আপনার কন্টেন্টের লিঙ্কের মধ্যে টেবল আছে কিনা। এই টেবলগুলো তখনই আসবে যখন আপনার ওয়েবসাইটের মধ্যে এরকম বিভিন্ন পেজ থাকবে বা সাবডোমেইন থাকবে, সাবডোমেইন আন্ডারে বিভিন্ন ভ্যালুয়েবল পেজ থাকবে, তখন এই টেবলগুলো আসবে। তারপরে কিওয়ার্ডের ডেনসিটি দেখে, কিওয়ার্ডের ডেনসিটি আপনারা জানেন, কিওয়ার্ডের ডেনসিটি দেখে এখানে। এলএসআই ভার্সন দেখে, এলএসআই ভার্সন ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড, LSI version দেখে। LSI keyword helps search engine to extract meaning from words that have more than one meaning. Of example, Apple the computer company versus Apple the fruit. The presence বা absence of LSI probably also acts as a content quality signal. এখন অ্যাপেল তো একটা কম্পিউটারেরও নাম, অ্যাপেল তো একটা ফ্রুটেরও নাম। এখন অ্যাপেল লিখে সার্চ করতেছে, এখন অ্যাপেল লিখে যে সার্চ করতেছে, অ্যাপেলটা আসলে মানে কি, সে অডিয়েন্স কি চাচ্ছে, ফ্রুট চাচ্ছে না কম্পিউটার চাচ্ছে? যদি কম্পিউটার লেখে, অ্যাপেল কম্পিউটার লেখে, তাহলে সে অ্যাপেল কম্পিউটারে নিয়ে আসবে, আপেল নিয়ে আসবে না। আবার যদি সে অ্যাপেল ফ্রুট লেখে, তাহলে সে আপেল কম্পিউটারে, আপেল ফলই নিয়ে আসবে, আপেল কম্পিউটার নিয়ে আসবে না। এটাই হচ্ছে কিওয়ার্ডের এলএসআই কিওয়ার্ড বা ল্যাটিন সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড বা এলএসএ ভার্সন, কিওয়ার্ডের এলএসএ ভার্সন। তো এই জিনিসটাই ফাইন্ড আউট করে যে আপনি কিওয়ার্ডটা এক্স্যাক্ট কোন কিওয়ার্ডটা ইউজ করতেছেন। কিওয়ার্ডের ডেনসিটিতে দেখলেন কতবার কিওয়ার্ড ইউজ করে এবং কোন কিওয়ার্ডটা এক্স্যাক্ট কোন কিওয়ার্ডের উপর আপনার কন্টেন্টটা লেখা। শুধু যদি অ্যাপেল 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 লিখে যান আপনার কন্টেন্টের মধ্যে, যদি মনে করেন যে কন্টেন্টটা আসলে মানে আপনি কী বোঝাচ্ছেন, আপেল ফল বোঝাচ্ছেন না আপেল কম্পিউটার বোঝাচ্ছেন, এই জিনিসটা যদি আপনার কন্টেন্টের মধ্যে বা পোস্টের মধ্যে ক্লিয়ার না থাকে, তাহলে যদি ক্লিয়ার থাকে তাহলে সেটাকে হচ্ছে গুগল বা সার্চ ইঞ্জিন বা গুগলের ওপর প্রায়োরিটি দেয়। এলএসআই কিওয়ার্ড টাইটেল ডিসক্রিপশন, এলএসআই কিওয়ার্ডটা আপনার টাইটেল ডিসক্রিপশনে যদি থাকে তাহলে তা আরও ভালো। পেজ কভার টপিক্স ইন ডিপস, আপনার যে কভার টপিক্স আছে না, এই যে কভার টপিক্স, এইটা যদি ডিপলি হচ্ছে, এটা কি আচ্ছা, পেজ কভার টপিক্স হচ্ছে যে আপনার কন্টেন্টের মধ্যে যদি ডিপলি, কালকে আমরা দেখছি অন পেজ এসইওর মধ্যে যে ওটা কি দেখলাম, ভ্যালুয়েবল কন্টেন্টের মধ্যে কি থাকে, স্টেপ বাই স্টেপ গাইড থাকে, তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ গাইড থাকে, কি তোমরা বলতে চাচ্ছি, স্টেপ বাই স্টেপ গাইড থাকবে, হ্যাঁ স্টেপ বাই স্টেপ গাইড থাকবে, রিসোর্স থাকবে, তারপরে হচ্ছে যে ভ্যালুয়েবল কন্টেন্টের যে রিকোয়ারমেন্টগুলো আছে, এই রিকোয়ারমেন্টগুলো থাকে। মানে এক কথায় ডিপলি ডিটেলস যদি আপনি আপনার কন্টেন্টের মধ্যে ফুললি মানে একদম রিসোর্স দিয়ে সব স্টেপ বাই স্টেপ গাইড টিপস সব কিছু দিয়ে যদি আপনার কন্টেন্টটা লেখেন, এই কন্টেন্টটা হচ্ছে যে আপনার এই কন্টেন্টটাকেও গুগল প্রায়োরিটি দেয় বা এই কন্টেন্টটা একটা ভ্যালুয়েবল কন্টেন্ট হিসেবে ধরে নেয়। কন্টেন্ট টপিক্স অথরিটিও চেক করা, মানে কন্টেন্ট একটা মনে করেন যে আপনি অন পেজ এসইও নিয়ে লিখলেন, অন পেজ এসইও ব্যাকলিঙ্ক কোড, যে আমরা দুই দিন থেকে যে ব্যাকলিঙ্ক কোড যে ইয়াটা দেখছি, কি বলে পেজটা দেখছি, ওটার মধ্যে যে কন্টেন্ট টপিক্সটা আছে, ওই টপিক্সটার অথরিটি আছে, মানে ওই টপিক্সটা আসলেই অথেন্টিক কিনা এটা। আবার আরও দুইটা ওয়েবসাইট দেখছি 14-15 নম্বর পেজে, যে দুইটা ওয়েবসাইটের একদম ধ্বজভঙ্গ অবস্থা।
তো ওই ওয়েবসাইটগুলোর অথরিটি হচ্ছে যে অথরিটি আমরা দেখছি ওই ওয়েবসাইটগুলোর হচ্ছে কম অথরিটি, যার কারণে ওগুলো 14-15 নম্বর পৌঁছে গেছে। আর যেটা ওয়েবসাইটে বা যেটা পেজের অথরিটি বেশি আছে সেটা ফার্স্ট পেজে আসছে। তো এই কথাটা এই কারণে বললাম, সেটা হচ্ছে যে কভার পেজ, কভার টপিকস ইন ডিপথ। আপনি যদি খুব ডিপলি রেফারেন্স দিয়ে, রিসোর্স দিয়ে যদি কন্টেন্ট লিখেন, তাহলে সেই কন্টেন্টটাকেও গুগল প্রায়োরিটি দেয় বা দিবে। তারপরে হচ্ছে পেজ লোডিং স্পিড বাই HTML। পেজ লোডিং স্পিড আপনার যদি বিভিন্ন সার্চ ইঞ্জিনে যদি এটা লোডিং স্পিডটা বিভিন্ন রকম হয়। কালকে কে যেন বলছিল আমাকে যে পেজ লোডিং স্পিড চেক করা যায় কি না, কে বলছিলেন এখানে, কে বলছিলেন আমাকে পেজ লোডিং স্পিড যায় কিনা চেক করার টুলস আছে কিনা? আমি বলছিলাম মেবি, কিন্তু হচ্ছে যে দেখাই দেয়নি কোথায়। হ্যাঁ, এটা কি ওই যে হোস্টিং এর স্পিডের উপর মেজার করে নাকি এটা অন্য কোনো ইয়ে ভাই? এটা আসলে সব অনেক কিছুর উপরে মেজার করে। এটা হোস্টিং এর স্পিড তো অবশ্যই, ওটাই হচ্ছে যে মেইন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার হোস্টিং এর স্পিডের উপর নির্ভর করে আপনার পেজে, এটা জাকারিয়া ভাই একটু ফেস করে মোটামুটি। আপনার পেজে আপনার ওয়েবসাইটের মধ্যে যদি আপনার ফাইলের অনেক ওয়েট যদি অনেক হয়ে থাকে সেই ক্ষেত্রে, তারপরে আপনার বড় বড় ইমেজ যদি থাকে, বড় বড় যদি ভিডিও থাকে সেই ক্ষেত্রে, তারপরে আপনার মনে করেন যে হচ্ছে যে আপনার কোডিংয়ের মধ্যে যদি কোনো প্রবলেম না থেকে থাকে, কোডিংয়ের মধ্যেও যদি প্রবলেম থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্পিড স্লো হয়ে যেতে পারে। অনেক কিছুই এটার উপর ডিপেন্ড করে, তবে মূলত ডিপেন্ড করে হচ্ছে যে হোস্টিংয়ের উপরে, আর হচ্ছে যে ফাইল লেন্থের উপরে, আর হচ্ছে যে যদি কোডিংয়ের মধ্যে কোনো প্রবলেম না থেকে থাকে। এই তিনটেই হচ্ছে যে মূল। আচ্ছা, লোডিং স্পিডটা একটু চেক করি। এটা মাস্টার একটা এক্সটেনশন আছে, ওইটা ইউজ করলে পেজ স্পিডটা দেখে। কি জানো এক্সটেনশনের নাম ভুলে গেছি, কি নাম? ভাই যে আমি লিংকটা দিচ্ছি, আমি অনেক আগে ইউজ করতাম অবশ্য, মানে এমনিতে আমার ভাইয়া ইউজ করতে দেখতাম। চ্যাট বক্সে লিংক দিয়ে দিছি। রিফাত ভাই, ভাই, ফেসবুক ক্রিয়েট স্টুডিওটা কি একটু বলবেন? আমি তো এটা দেখাইছিলাম মনে হয় কারণ এটা দেখাইছিলাম তো আপনাদেরকে। ভাই আমার একটু মনে নেই, জাস্ট একটা বলেন, আমি ওটা পরে দেখবো। ফেসবুক ক্রিয়েট স্টুডিওটা, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আর ইউটিউবের ক্রিয়েটর স্টুডিও সেম জিনিস। ওটাও ভিডিও আপলোডিং প্ল্যাটফর্ম, এটাও ভিডিও আপলোডিং প্ল্যাটফর্ম। ও দুইটাই বুঝছি। এই যে গুগলের একটা ইয়াই আছে, প্ল্যাটফর্মই আছে পেজের লোড স্পিড চেক করার জন্য। এই যে দেখেন, এই যে পেজ লোড স্পিড মেবি, এই যে পেজ স্পিড ইনসাইটস, এটা হচ্ছে গুগলের প্ল্যাটফর্ম। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তোমাকে আর তোমার নিচে গেছিল। লাইভে তাও পাইছি ইয়াতে তোকে আসলে গাইলেবার মানুষ নাই রে ভাই। আর আমি লাইভে রেকর্ড করিলে খালি তুই গাইলেবার। আচ্ছা, পেজ লোডিং স্পিড চেক করার জন্য গুগলের একটা সাইটই আছে, সেটা হচ্ছে যে পেজ স্পিড ইনসাইট। ওইখানের মধ্যে গিয়ে এই স্পিডটা বা ইউআরএলটা দিয়ে দিলে ও অ্যানালাইজ করে ওই পেজের স্পিডটা এখানে দেখাই দিচ্ছে। এখানে কতর মধ্যে কত দিচ্ছে, 49, 50, এটা হচ্ছে কন্টেন্ট ফুল পেইন্ট, ফাস্ট ইনপুট ডিলে, লার্জেস্ট কন্টেন্ট ফুল পেইন্ট, এরকম সবগুলো এখানে সে ইন ডিটেলস দেখাই দিচ্ছে যে কোনটার কারণে দেরি হচ্ছে, কোনটার কারণে ফাস্ট আসতেছে। এই যে
এই জিনিসগুলোর কারণে তার হচ্ছে যে পেজ স্পিডটা দেরি হচ্ছে, যে জাভা স্ক্রিপ্ট প্রবলেম, যে কোডিংয়ে প্রবলেম আছে একটু, বা কোডিংয়ে হয়তো বা একটু ইরোর আছে, বা কোডিংয়ে হয়তো বা কোডিংটা অন্যভাবে করছে, যা যেভাবে করলে আরও স্পিড পাওয়া যেত। যাই হোক, এটা কোনো ব্যাপার না, 1 সেকেন্ড ন্যানো সেকেন্ডের ব্যাপার না। তারপরেও সে যদি এটা সলভ করতো তাহলে তার পেজের স্পিডটা আরও বাড়তো। তো এইখান থেকে মোবাইলের জন্য, ডেস্কটপের জন্য ঠিক আছে, আবার মোবাইলের জন্য একটু প্রবলেম, মোবাইলের জন্য একটু স্লো। এই যে ডেস্কটপের জন্য 91 একদম পারফেক্ট, না পারফেক্ট মানে 100-এ 100, 100 চলে, ঠিক আছে। আর এর পেজ ওপেন হইতে লাগে 1.9 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে মানে 2 সেকেন্ডের মতন সময় লাগে, ঠিক আছে। তার প্রেজেন্ট লোডিং স্পিড ঠিক আছে, কিন্তু মোবাইলের ক্ষেত্রে একটু প্রবলেম আছে, মোবাইলের ক্ষেত্রে একটু কাজ করতে হবে, বেশ কয়েক জায়গায় ইরোর আছে। এইরকম প্রত্যেকটা ইয়া থেকে পেজের লোডিং স্পিড আপনারা এই গুগলের বিল্ট ইন একটা সাইট আছে, এখান থেকেও চেক করতে পারেন পেজের লোডিং স্পিড। পেজের লোডিং স্পিড কী বা পেজের লোডিং স্পিড এখান থেকে চেক করা যায়। তো গেল ক্রোমের এক্সটেনশন আছে, ক্রোমের যে ইস্তেক বা কী যেন দিল ক্রোমের এক্সটেনশন, ওখান থেকেও চেক করা যায়। এই যে মোবাইল ভার্সন ইউজ এএমপি হচ্ছে মোবাইলের লোডিং স্পিড, মোবাইলের মোবাইলে ওই পেজটা কীরকম লোড হচ্ছে সেটা। তারপরে হচ্ছে গুগলের একটা সবথেকে বড় আপডেট বা কী বলে, এটা হচ্ছে রোবট, হচ্ছে গুগল হামিং বার্ড, গুগল পেঙ্গুইন, এই নামগুলো শুনছেন? গুগল হামিং বার্ড অ্যালগোরিদম, গুগলের অনেকগুলো অ্যালগোরিদম আছে, তার মধ্যে গুগলের হামিং বার্ড আর পেঙ্গুইন। হ্যাঁ, গুগল হামিং বার্ড, গুগল পেঙ্গুইন, এগুলো হচ্ছে গুগলের রোবটের নাম। এই রোবটগুলো গুগল হামিং বার্ড আর পেঙ্গুইন যখন আসছিল, তখন গুগলে এই দুইটা রোবট যখন আসছিল, তখনই গুগলের অনেক বড় বড় আপডেট আসছিল, অনেক বড় বড় চেঞ্জ আসছিল। যখন গুগল হামিং বার্ড আসলো, যখন গুগল পেঙ্গুইন আসলো, তারপরে হচ্ছে ইয়া আছে কি যেন গুগলের কিটক্যাট আছে না, হ্যাঁ কিটক্যাট আছে, এরকম অনেক কিছু আপডেট আছে। বা হচ্ছে যে অনেক গুগল বা অ্যান্ড্রয়েডের অনেক ধরনের ভার্সন আছে, ভার্সনগুলোর নাম দেওয়া হয়েছে। তার গুগলে হামিং বার্ডের কিছু অ্যালগোরিদম আছে, বা এই যে এখানে যেমন দেখছিলাম আমরা স্পেশাল হয়ে গেল, এই যে স্পেশাল গুগল অ্যালগোরিদম রুলস, এরকম প্রত্যেকটা ইয়ার কী বলে, এরকম রোবটের কিছু স্পেশাল রুলস আছে। ওই রুলস অনুযায়ী যদি পড়ে, ওটাও হচ্ছে যে একটা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর গুগলের, যে এই গুগল হামিং বার্ডের যে অ্যালগোরিদম আছে, হেল্প টু গুগল গো বিয়ন্ড কিওয়ার্ডস থ্যাঙ্কস টু হামিং বার্ড, গুগল ক্যান নাও বেটার আন্ডারস্ট্যান্ড দ্য টপিকস অফ এ ওয়েব পেজ। মানে গুগল হামিং বার্ড যখন আসছে, তখন থেকে আসলে গুগল মানে এক্স্যাক্টলি বুঝতে শুরু করছে যে কোন পেজটাকে কোন জায়গায়, কোন কিওয়ার্ডের জন্য কোন পেজটাকে, বা কোন টপিক্সের জন্য কোন ওয়েবসাইট থেকে বা ওয়েব পেজ থেকে নিয়ে আসা হবে এক্স্যাক্ট। আগে এই জিনিসটা একটু প্রবলেম হতো, যদি আপনি ওই যে যেমন অ্যাপেল লিখে সার্চ দিলে হয়তো বা অন্য অ্যাপেল ফলো আসতো, অ্যাপেল কম্পিউটারে আসতো অনেক সময়। তো এই জিনিসটা, এই ইরোরগুলো চেঞ্জ হয়েছে গুগল হামিং বার্ড আসার পরে। তো গুগল হামিং বার্ডের যে ফ্যাক্টরগুলো আছে বা রুলসগুলো আছে, এই অনুযায়ী যদি পড়ে তাহলেও সেটা, এই অনুযায়ী যদি পড়ে তাহলেও সেটা হচ্ছে গুগল একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। তারপর হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট সম্পর্কে কালকে আপনাদের আমি আইডিয়া দিছি। Real canonical from the penalize of the duplicate content tag may be prevent Google from penalize relevant content, duplicate content, image optimize আপনারা দেখছেন, content recency এটা জানা নাই আমার, এটা কি যে বলছে আল্লাহ জানে। magnitude content update, historical page update, keyword permissions, keyword in H1 tag, H3 tag, outbound link quality, outbound link theme, grammar and spelling, mobile friendly update, mobile usability, hidden content on mobile, helpful supplementary content, content hidden behind tab, number of outbound link, multimedia যে বিভিন্ন ভিডিও বা গিফ ফাইল যেগুলো, সেগুলোকে মাল্টিমিডিয়া বলছে। তারপর হচ্ছে নাম্বার অফ ইন্টারনাল লিঙ্কিং পয়েন্টস, কোয়ালিটি ইন্টারনাল লিঙ্কিং পয়েন্টস, ব্রোকেন লিঙ্ক। দেখছেন, ব্রোকেন লিঙ্কও কিন্তু গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে একটা রাজনীতি, যদি বেশি ব্রোকেন লিঙ্ক থাকে তাহলে সেটা আপনার সাইট বা ওয়েবসাইট র্যাঙ্কের জন্য খুব হার্মফুল। রিডিং লেভেল, আপনার কন্টেন্টটা পড়তে মানুষ কীরকম স্বাচ্ছন্দ্য বোধ করতেছে,
অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনি যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করতেছেন ওই লিঙ্কটাতে ট্রাফিক ঢুকতে তার কমফোর্ট ফিল করতেছে না, আনইজি ফিল করতেছে। কারণ হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্কের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে একটা লিঙ্কে ক্লিক করলে বিভিন্ন 4-5টা ওয়েবসাইটে রিডিরেক্ট করে তারপর একটা লিঙ্কে নিয়ে যায়। আর কিছু কিছু ভালো ভালো যেসব প্ল্যাটফর্ম, ওই সব প্ল্যাটফর্মে লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট মনে করেন যে ইয়াতে চলে যায়, কী বলে, ডিরেক্ট হচ্ছে যে ওই ওয়েবসাইটে এক্সাক্ট যে ওয়েবসাইট বা যেখান থেকে প্রোডাক্ট কিনতে চাচ্ছে বা যেখানে সে অডিয়েন্সকে পাঠাতে যাচ্ছে বা কাস্টমারকে পাঠাতে যাচ্ছে সেই ওয়েবসাইটে চলে যায়। এটা হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক। অ্যাফিলিয়েট লিঙ্কের কোয়ালিটি আছে, এইচটিএমএল কিছু ইরোর যদি থেকে থাকে সেটাও হচ্ছে যে র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে না। আর ডোমেইন অথরিটি, ডিএপিএ আমি আপনাদেরকে বলছিলাম, ডিএপিএ, তারপরে হচ্ছে পেজ র্যাঙ্ক, ইউআরএল লেন্থ, ইউআরএল শর্ট ইউআরএল, লং ইউআরএল, কালকে আপনাদেরকে বলছিলাম ইউআরএল অপটিমাইজ ইউআরএল, তারপরে ইউআরএল পাথ, হিউম্যান এডিটরস মানে হচ্ছে যে আপনি রোবট দিয়ে আপনার পেজটা ভিউ করাচ্ছেন, আপনার রোবট পেজ ভিউ করতেছে না হিউম্যান এডিটর পেজ ভিউ করতেছে। এটা একটা খারাপ জিনিস, তা আপনাদের জানার সাথে বলে রাখি। সেটা হচ্ছে রোবট যখন কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা পেজ, সাপোজ এই পেজটা যখন রিড করবে, রোবট কিন্তু তখন মানুষের মতন, আমি যেমন এখানে স্টেপ বাই স্টেপ ক্লিক করে করে পড়তেছি, মার্ক করে করে পড়তেছি, রোবট কিন্তু এইসব কাজ করবে না। রোবট আসে কী করবে, এই রোবট এখানে আসবে, এসে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট থাকবে, থেকে বের হয়ে যাবে। আবার আরেকটা রোবট আসবে, এরকম করে পড়বে। তো আপনার যদি কম্পিটিটর থেকে থাকে, আপনি যদি কম্পিটিটরকে ডাউন করতে চান, তাহলে তার ওয়েবসাইটের মধ্যে বা ওয়েব পেজের মধ্যে যদি আপনি রোবট ট্রাফিক সেন্ড করেন, এতে তার বাউন্স রেট বাড়বে। আর যখন কোনো একটা পেজের বাউন্স রেট বাড়বে তখন ওই পেজটা ডির্যাঙ্ক করে। এটা একটা মানে খারাপ জিনিস গুগলে। আমাদের বুঝতে পারলেন আমার কথা কেউ? কি বুঝলেন? আপনার কম্পিটিটর বা কোনো পেজে যখন হিউম্যান রিড না করে যদি আপনার রোবট রিড করে, তাহলে সেটা আপনার ইয়ার জন্য, ওয়েবসাইটের জন্য খুবই হার্মফুল। তারপরে পেজের ক্যাটাগরি ওয়াইজ, তো একটা পেজের মধ্যে যদি অনেকগুলো ক্যাটাগরি থাকে, ওয়ার্ডপ্রেস ট্যাগস, ইয়োস্ট একটা প্লাগইন, ইয়োস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, যেটা দিয়ে এসইওর জন্য খুব হেল্পফুল যে প্লাগইন বা টুলসটা। তো এটাই বোঝায় ট্যাগস আর ওয়ার্ডপ্রেস স্পেসিফিক রিলেভেন্স সিগনাল অ্যাকর্ডিং টু yoast.com। তারপরে কিওয়ার্ড ইন ইউআরএল, এটা আপনারা জানেন। কিওয়ার্ড রেফারেন্স অ্যান্ড রিসোর্স, এটাও আপনারা জানেন। আপনার ওয়েবসাইটের মধ্যে যদি রেফারেন্স বা রিসোর্স দেওয়া থাকে, আদার্স কোনো ওয়েবসাইটে যদি লিঙ্ক আপ করা থাকে, বুলেট অ্যান্ড নাম্বার লিস্ট, আপনার যদি এই যে বুলেট পয়েন্ট করা আছে, এই যে নাম্বার লিস্ট করা আছে, এরকম করে যদি স্টেপ বাই স্টেপ আপনার ইনফরমেশনগুলো দেওয়া থাকে। সাইট ম্যাপ আছে, প্রত্যেকটা পেজের সাইট ম্যাপ আছে। এই সাইট ম্যাপ, প্রায়োরিটি অফ সাইট ম্যাপস, টু মেনি আউটবাউন্ড লিঙ্কস, আপনার যদি অনেকগুলো কোয়ালিটি আউটবাউন্ড লিঙ্ক থাকে। ইউএস সিগন্যাল ফর আদার কিওয়ার্ড পেজ র্যাঙ্ক ফর, আপনার যদি ইউএক্স মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, যদি আপনার কিওয়ার্ডের কারণে এই পেজ থেকে যদি ইউজার এক্সপিরিয়েন্স ভালো পাওয়া যায়, আপনার পেজের এজ যদি বেশি হয়, ইউজার ফ্রেন্ডলি যদি লেআউট হয়, ডোমেইন, ইউজফুল কন্টেন্টটা যদি ইউজফুল কন্টেন্ট হয়। তারপরে সাইট লেভেল ফ্যাক্টর আছে, সাইট লেভেল ফ্যাক্টর মধ্যে কন্টেন্ট প্রোভাইডস ভ্যালু অ্যান্ড ইউনিক ইনসাইটস, কন্টেন্ট ইউএস পেজ, ডোমেইন ট্রাস্ট র্যাঙ্ক, সাইট আর্কিটেকচার, সাইট আপডেট, প্রেজেন্স, সাইট ম্যাপ, সাইট আপটাইম, সার্ভার লোকেশন, এসএসএল সার্টিফিকেট। এই এসএসএল সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট প্রতিটা ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটের জন্য এই এসএসএল সার্টিফিকেটটা খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই ভেরি করে গুগলে কোনো একটা সাইট বা সাইট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। কোনো সাইটে যদি এসএসএল থাকে আর আপনার সাইটে যদি এসএসএল না থাকে, তাহলে গুগল এসএসএল আল্লাহ সাইটটাকে বেশি প্রায়োরিটি দেবে, যদিও আপনার সাইটের তার এসইও তার থেকে বেস্ট হোক না কেন। টার্মস অ্যান্ড সার্ভিস, প্রাইভেসি পেজ তো অবশ্যই থাকতে হবে, বলছিলাম আমি আপনাকে। টার্মস অ্যান্ড সার্ভিস আর প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, হোম পেজ, এই 4টা জিনিস আপনাদের থাকতে হবে বলছিলাম।
ডুপ্লিকেট মেটা ইনফরমেশন, ডুপ্লিকেট যদি মেটা ডিসক্রিপশন যদি আপনাদের এক মানে পেজের মেটা ডিসক্রিপশন যদি ডুপ্লিকেট না হয়ে থাকে, ডুপ্লিকেট হয় তাহলে সেটা হার্মফুল হবে। তারপরে হচ্ছে মোবাইল অপটিমাইজ সাইট কিনা, ইউটিউব ভিডিও আছে কিনা, তারপর হচ্ছে সাইট ইউজেবিলিটি, ইউজ গুগল অ্যানালিটিক্স, ইউজার রিভিউ, ব্যাকলিঙ্ক ফ্যাক্টরস, লিঙ্ক ডোমেইন এজ, আপনি যেখানে ব্যাকলিঙ্ক করতেছেন ওই ডোমেইনটার এজ, লিঙ্ক রুট ডোমেইন, রুট ডোমেইন, রুট ডোমেইন, রুট ডোমেইন মনে আছে? রুট ডোমেইন এই যে এটা হচ্ছে রুট ডোমেইন, আর এটা হচ্ছে সাব ডোমেইন। মেইন ডোমেইনটাকে রুট ডোমেইন বলে, আর এটা হচ্ছে সাব ডোমেইন। রুট ডোমেইনটাকে কতজন রেফার করছে সেটাও আছে, যে নাম্বার অফ রেফারিং ডোমেইন, কতগুলো জায়গায় লিঙ্ক আপ করা আছে। তারপরে যে ব্যাকলিঙ্ক অ্যাঙ্কর টেক্সট, কোন কোন অ্যাঙ্কর টেক্সটে দেখছেন আপনি যে অ্যাঙ্কর টেক্সট করছেন, আপনি যে ব্যাকলিঙ্ক করতেছেন, ব্যাকলিঙ্কে যে অ্যাঙ্কর টেক্সটটা করতেছেন, এই অ্যাঙ্কর টেক্সটটা কোন টেক্সটের আন্ডারে আপনি অ্যাঙ্কর টেক্সট করছেন সেটাও ইম্পর্ট্যান্ট, সেটাও গুগল একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। অ্যাঙ্কর টেক্সট, অল্টার টেক্সট, ইমেজের অল্টার টেক্সট আপনাদেরকে দেখাইছি, কালকে দেখাইলাম আমি ইমেজের অল্টার টেক্সট। ব্লগের ক্ষেত্রে আপনারা দেখছেন যে ইমেজে অল্টার টেক্সট টাইটেল দেওয়া যায়। আপনার ওয়েবসাইটে যদি ইডিউ বা গভ ডোমেইনে যদি আপনার ব্যাকলিঙ্ক করতে পারেন আপনি, সেটা অনেক বেশি হেল্পফুল, বা সেটা অনেক বেশি প্রায়োরিটি দেয় গুগল র্যাঙ্কিংয়ের জন্য। আপনার ব্যাকলিঙ্কটা যদি ইডিউ বা গভ, এগুলো হচ্ছে অথরিটি সাইট, ইডিউ বা গভর্নমেন্ট সাইট, অথবা ইডিউ এডুকেশনাল প্ল্যাটফর্ম বা গভর্নমেন্ট সাইট, এগুলো হচ্ছে অথরিটি সাইট। কারণ এডুকেশন কি, একটা তো কোনো স্কুল কলেজ বা এডুকেশনাল পারপাসে যেসব সাইট ব্যবহার, এটা তো অবশ্যই একটা ভ্যালুয়েবল সাইট। তারপরে গভর্নমেন্ট সাইট তো আরও অবশ্যই গভর্নমেন্ট সাইট, গভর্নমেন্ট সাইটে তো অবশ্যই ভ্যালু আছে, ঠিক আছে। তো লিঙ্ক ফ্রম ইডিউ অর গভর্নমেন্ট ডোমেইনস, আপনার যদি ব্যাকলিঙ্কটা যদি গভর্নমেন্ট ডোমেইনে অথবা ইডিউতে করা থাকে, তাহলে সেটাও আপনাকে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে প্রায়োরিটি পাবে, বা হচ্ছে যে এটা ভ্যালু পাবেন। অথরিটি অফ লিঙ্কিং পেজ, তার অথরিটি অফ লিঙ্কিং ডোমেইন, লিঙ্কস ফ্রম কম্পিটিটরস, দেখছেন কম্পিটিটর থেকে যদি আপনি লিঙ্ক পেয়ে থাকেন, ব্যাকলিঙ্ক পেয়ে থাকেন, সেটাও অনেক ভ্যালুয়েবল, যেটা ফাইন্ড আউট করে আপনাদেরকে দেখাইছি আমি। লিঙ্ক ফ্রম ব্যাড নাইবারহুড, এটা খুবই খারাপ। ব্যাড নাইবারহুড মানে আপনার থেকে খারাপ ডিএপি যেসব সাইট, ওই সব সাইটের মধ্যে যদি ব্যাকলিঙ্ক করেন, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য খারাপ। এটা দেখছেন, লিঙ্ক ফ্রম সো কল্ড ব্যাড নাইবারহুড মে হার্ট ইউর সাইট, লিঙ্ক ফ্রম ব্যাড নাইবারহুড, গেস্ট পোস্টিং, লিঙ্ক ফ্রম অ্যাডস, হোম পেজ অথরিটি, নো ফলো লিঙ্ক, তারপরে হচ্ছে ডাইভার্সিটি লিঙ্ক টাইপ, তারপরে কনটেক্সচুয়াল লিঙ্ক, তারপরে 303 রিডেক্ট, আপনার ওয়েবসাইটের মধ্যে 303 রিডেক্ট থাকে, 303 রিডিরেক্ট আমি আপনাদেরকে যে 303 যদি রিডিরেক্ট থাকে, 303 যদি রিডিরেক্ট থাকে, তার মানে হচ্ছে যে আপনার এই যে ব্রোকেন লিঙ্ক যেগুলো আছে, ওগুলোকে আমরা 303 রিডিরেক্ট করেছি। আপনার 303 যদি এরকম বেশি থাকে, 303 ব্যাকলিঙ্কস কামিং ফ্রম 303 রিডিরেক্টস সাম পেজ র্যাঙ্ক অ্যাকর্ডিং টু ওয়েবমাস্টার হেল্প ভিডিও, ইন্টারনাল লিঙ্ক অ্যাঙ্কর টেক্সট, লিঙ্ক টাইটেল, কান্ট্রি আমি ওই যে co.co.uk, লিঙ্ক লোকেশন কন্টেন্ট, লিঙ্ক লোকেশন পেজ, লিঙ্কিং ডোমেইন, পেজ লেভেল, কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলের মধ্যে কিওয়ার্ড আছে কিনা, পজিটিভ লিঙ্ক, তারপরে নেগেটিভ লিঙ্ক ভেলোসিটি, লিঙ্ক ফ্রম হাব পেজ, লিঙ্ক ফ্রম অথরিটি সাইট, লিঙ্ক ফ্রম উইকিপিডিয়া সোর্স, co-occurrence কতগুলা র্যাঙ্কিং ফ্যাক্টর পাই গেছে।
তারপরে আবার backlink is quality linking content, user interaction, rank brain. র্যাঙ্ক ব্রেইন হচ্ছে গুগলের একটা অ্যালগোরিদম, র্যাঙ্ক ব্রেইন, যে ইউজারের ইন্টারেকশন চেক করে, মানে ইউজার কীরকম বিহেভ করতেছে একটা ওয়েবসাইটে আসে, এই জিনিসটা যে রোবট বা অ্যালগোরিদম থাকে সেটার নাম হচ্ছে র্যাঙ্ক ব্রেইন। এই যে অর্গানিক ক্লিক থ্রো রেট বা সিটিআর, অর্গানিক ক্লিক থ্রো রেট, অল কিওয়ার্ডস, বাউন্স রেট, দেখুন বাউন্স রেট, ডিরেক্ট ট্রাফিক, রিপিট ট্রাফিকটা বোঝেন? রিপিট ট্রাফিক হচ্ছে যে ট্রাফিকটা একবার এসে ঘুরে গেলো একটা ওয়েবসাইটে, ও বুকমার্ক করে রাখলো, ওই ওয়েবসাইটে আবার ঘুরে আসলো, এটা হচ্ছে রিপিট ট্রাফিক। ব্লক সাইট ফ্রম বুকমার্ক, নাম্বার অফ কমেন্টস, query deserve freshness, query deserve diversity, user browsing history, user search history। দেখছেন গুগলের অ্যালগোরিদম, আমি আপনাদেরকে বলছিলাম না গুগলের অ্যালগোরিদম কত খারাপ, যে আপনি যতই ব্রাউজের হিস্টোরি ক্লিন করেন না কেন সে এটা রিজার্ভ করে। দেখছেন ইউজার ব্রাউজিং হিস্টোরি, ওয়েবসাইট, প্রতিটা ওয়েবসাইট বা গুগল এই ব্রাউজিং হিস্টোরিটা রিজার্ভ করে, সার্চ হিস্টোরিও রিজার্ভ করে। ফিচার্স ইন ইফেক্ট, জিও টার্গেটিং, আমরা লোকেশন টার্গেটিং করে, আইপি টার্গেটিং করে রাখে, সার্ভার আইপি টার্গেটিং করে রাখে, কান্ট্রি টার্গেটিং করে রাখে, কোন কান্ট্রি থেকে আসছেন। আপনি যদি অন্য ল্যাঙ্গুয়েজে সার্চ করে থাকেন, লোকাল সার্চ করে থাকেন, আপনি লোকালি যদি কোনো ইনফরমেশন সার্চ করে থাকেন, টপ স্টোরিজ বক্স, বিগ ব্র্যান্ড প্রেফারেন্স, শপিং রেজাল্ট, পে ফর লোন, ব্র্যান্ড সার্চ, ব্র্যান্ড কিওয়ার্ড সার্চ, সাইট টুইটার প্রোফাইল ফলোয়ার্স, অফিসিয়াল লিঙ্কডইন কোম্পানি পেজ, নন অথরশিপ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, পান্ডা, এই যে গুগলের পান্ডা, পেঙ্গুইন, পান্ডা, রিডিরেক্টস, ইন্টারনেট পপ আপ, আর কি আছে কিছুই তো বাকি রাখে নাই, মেটা ট্যাগ, স্প্যামিং। ভাই আমি একটু পর আসছি ভাই। লো কোয়ালিটি ডিরেক্টরি লিঙ্কস, ভাই এতগুলো আমারই মনে থাকে না, আপনাদের মনে থাকবে কীভাবে? এতগুলো মনে রাখার দরকার নাই। মেইন যে জিনিসগুলো সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাই দিয়েছি, বলেছে অন পেজ সাইটের মধ্যে কী কী দেখে, অফ পেজ সাইটের মধ্যে, ব্যাকলিঙ্কের মধ্যে কী কী দেখে, আর ডোমেনের মধ্যে কী কী দেখে। এই তিনটেই হচ্ছে যে মূলত ফোকাস করে গুগল, অফ পেজ, অন পেজ, ব্যাকলিঙ্ক, আর হচ্ছে যে পেজের ওয়েবসাইটের বা পেজের স্পিড বা পেজ লেভেল বা ওয়েবসাইটের পেজ লেভেল, ডোমেইন, ফ্যাক্টরি, এই তিনটে জিনিস দেখা যাচ্ছে। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার কে বলে, ওটা অনেক ডিপলি জিনিস, ওগুলো আমারই মনে থাকে না, ওগুলো কোনোদিন মনে থাকে না আমার। এই 200টা ফ্যাক্টর এর আগেও, মানে কিছুদিন আগেও আমি হচ্ছে যে দেখছিলাম, প্রয়োজন ছাড়া আসলে কেউ এই 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর চেক করে না। তো আপনাদেরকে যেগুলো মূল যেগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর সেই জিনিসগুলো আমি আপনাদেরকে ইন ডিটেলস বুঝাই দিলাম। ওগুলো নিয়ে মূলত ওগুলো যদি ঠিকভাবে করতে পারেন তাহলেই আপনার এসইও মনে করেন যে যা আছে তাতেই মনে করেন যে অনেক আগায় যাবে। আর বাদবাকি যেগুলো আছে এই জিনিসগুলো আপনারা মানে অনেক অ্যাডভান্স লেভেলে গিয়ে একাই করতে পারবেন না, অনেক অ্যাডভান্স লেভেলে গিয়ে করতে হবে। যখন আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, যখন নিজেদের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তখন এই জিনিসগুলো বুঝে যাবেন। তবে এখন যে জিনিসগুলো মূল সেই জিনিসগুলো আর কি বুঝাই দিলাম, মানে এসইওর ক্ষেত্রে কোন জিনিসগুলোকে গুগল প্রায়োরিটি দেয়, এসইওর ক্ষেত্রে কোথায় কী রাখলে, কিভাবে কোন জিনিসটা ইউজ করলে, কোথায় টাইটেল ট্যাগ, কোথায় কোন জিনিসগুলো ইউজ করলে ওই জিনিসটা আপনার গুগলের এসইওর জন্য হেল্পফুল হবে,
এই জিনিসগুলো দেখাচ্ছে 200টাই আসলে বুঝাইলে তো আর অবস্থা খারাপ হয়ে যাবে